আর হচ্ছে গিয়ে আপনাদের লাস্ট ক্লাসের কাজটা আগে বের করি। টু 82, সেন্ডিং মেল, ফাইল ইনক্লুড, ফাইল আপলোড, এগুলা করেছিলাম শেষ ক্লাসে। তাহলে ফাইল কিভাবে আপলোড করা হয় এটার উপর কাজ করেছিলাম, মূল কাজ ছিল এটা। বাকিগুলা ছোট ছোট কাজ। আপনাদের ল্যাপটপ বের করি। ফোন স্ট্যাক ডেভেলপমেন্ট। 25 নম্বর থেকে। আসিফ ভাই। না না, 25। 25, এইখান ফর্ম থেকে মনে হয়। ভ্যালিডেশন এগুলা তো শেষ। ও না না, সরি, লাস্ট তাহলে ক্লাসে 31 থেকে মনে হয়। ফাইল আপলোডও করছি, লাস্ট ক্লাসে ফাইল ইনক্লুশন শেষ, সেন্ডিং মেল পর্যন্ত শেষ, মেল ভেরিফিকেশন একই জিনিস, ট্রাই ক্যাচ এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, লাস্ট ক্লাসে যে সেন্ডিং মেল ফাংশনটা দেখে নিয়েছিলাম, আর ভেরিফিকেশনটা আমরা করতেই পারি। ফর্ম ভ্যালিডেশন যখন করেছি তখন ইমেল কিনা ফিল্টার বার দিয়ে আমরা সেটা ভেরিফাই করেছি। আবার মেল সেন্ড করে ভেরিফিকেশন করা যায়, এই আর কি। হুম। আচ্ছা আসেন এটা দেখি, ট্রাই ক্যাচ থ্রো ফাইনালি। দিয়ে 15, ট্রাই ক্যাচ থ্রো ফাইনালি ডট পিএইচপি। এখানে পিএইচপি ব্লক নেই। হ্যাঁ, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলটার কোনো অস্তিত্বই নেই। হুম, এরকম একটা ভেরিয়েবল মনে মনে হয়তো থাকতে পারে, এরকম সিচুয়েশন হইতে পারে না যে ভেরিয়েবলটা আসতেও পারে, নাও আসতে পারে। হ্যাঁ, বিশেষ করে ফেচ করতে গেলে এই জিনিসটা প্রায় প্রয়োজন হয় যে আমি চেষ্টা করব যদি কাজটা সফল হয় ওকে, কাজটা যদি সফল না হয় তাহলে হচ্ছে গিয়ে আমি চেষ্টা করে পারবো না। ওকে, তাহলে প্রথমে আসেন আমি বলি জিনিসটা কি করবো, ট্রাই করি। ট্রাই এর দেওয়ার পরে একটা ব্লক ওপেন করবো, ব্লক ক্লোজ করবো, মানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। হুম, এখানে প্রথমে ধরি যে ইফ ইজ সেট, যদি সেট করা থাকে ডলার, এটা ভেরিয়েবল নাম দিয়ে যেটার নাম হচ্ছে এক্স, তাহলে ইকো করো ভেরিয়েবল ইজ সেট। এলস তার মানে সেট করা যদি না থাকে তাহলে আমি এই যে থ্রো কিওয়ার্ড ইউজ করতেছি। কি থ্রো? থ্রো কিওয়ার্ড কি, এটা একটা শব্দ তাই না? থ্রো বাংলা অর্থ কি, ছুঁড়ে মারা, তাই না? তাহলে ও কিছু একটা ছুঁড়ে ফেলতেছে বা কিছু একটা দিচ্ছে আমাকে, থ্রো করছে আমাকে। ওদের ক্রিকেট খেলা অনেকে বলে যে বল থ্রো করো, মানে বল, ও কিছু একটা থ্রো করতেছে। কি নিউ, নতুন, ওই যে নতুন কিওয়ার্ডটা কেন ইউজ হয় নিউটা, যখন আমরা কোনো অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করি। আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সামনে আছে, তখন আমরা ইনস্ট্যান্স তৈরি করা শিখবো।
বা অবজেক্টকে কন্ট্রোল করার জন্য একটা ভেরিয়েবল তৈরি বলে অ্যাকচুয়ালি। অবজেক্ট মানে ক্লাস একটা জিনিস থাকে, অবজেক্ট তৈরি করে রাখে, ক্লাসের ভিতরে অনেক ফাংশন থাকে। সোজা বাংলায় যদি বুঝতে চান, যদি বলতে চাই, এই এক্সেপশন হচ্ছে কি এমন একটা জিনিস যার ভেতরে অনেক কিছু থাকতে পারে। সেই অনেক কিছু আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, কন্ট্রোল করতে চাচ্ছি, তাহলে এই নিউ কিওয়ার্ডটা ইউজ করা হয়। তার মানে ওটাকে সোজা বাংলায় অবজেক্টে কনভার্ট করে ফেলে। আচ্ছা, ট্রাই এর পরে ক্যাচ দিতে হবে। ক্যাচটা আমি কি করলাম, এই যে এক্সেপশনটা ধরলাম, এক্সেপশন কোনটা, এই যে এক্সেপশন, এক্সেপশনকে কনভার্ট করে আমি এর মধ্যে রাখলাম। হ্যাঁ, এর মধ্যে রাখার পরে কি হবে, যে এর ভিতর থেকে আমি এখন ওই যে এক্সেপশনের ভিতরে অনেক কিছু আছে বললাম না, এক্সেপশনের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গেট মেসেজ। সেই মেসেজটা আমি ইকো করে দিলাম, যে মেসেজটা গেট মেসেজ। সরাসরি আমি মেসেজের প্যাচটাও রাখতে চাচ্ছি না, মানে যত সিম্পল রাখা যায় ইকো করে দাও। কি এই ই এর ভেতরে ঢুকে, যে এটাকে বলে অবজেক্ট অপারেটর, বা এই যে ইনস্ট্যান্স যেটা তার ভেতরে ঢুকে। ইনস্ট্যান্স হয়তো আপনাদের কাছে নতুন শব্দ লাগতেছে, আমরা কয়েকদিন পরে এটা একদম বিস্তারিত শিখবো, সমস্যা নেই। এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির কিছুটা পার্ট চলে আসছে। কারণ যেহেতু আমাকে দিয়েছে এখানে থ্রো নিউ ট্রাই ক্যাচ, থ্রো, আমার এই যে এক্সেপশন লাগবে। এক্সেপশন হচ্ছে পিএইচপির বিল্ট ইন জিনিস। এই এক্সেপশন মনে করেন একটা বড় ফাংশন যার ভিতরে অনেক ছোট ছোট ফাংশন আছে। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্সেপশন একটা বড় ফাংশন, তার ভিতরে অনেক ছোট ছোট ফাংশন আছে, সেই ফাংশন গুলোকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, বা সেই ফাংশন গুলো আমি ব্যবহার করতে চাচ্ছি। যেমন এই এক্সেপশনের মধ্যে একটা ফাংশন হচ্ছে গেট মেসেজ। এই গেট মেসেজটা কোত্থেকে আসছে, এক্সেপশনের ভেতর থেকে আসছে। তো সরাসরি অ্যাক্সেস করা যায় না, একে আগে কনভার্ট করে কিছুর মধ্যে রাখতে হয়। এই যে আমি কেচের মধ্যে এক্সেপশন লিখেছি, তার মানে এই এক্সেপশন যেটা একটা বড় ফাংশন, তার ভেতরে অনেকগুলো ছোট ফাংশনকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। সে অ্যাক্সেস করার জন্য আমি এই ভেরিয়েবলের মধ্যে এটাকে, মানে ভেরিয়েবলটা এখন হচ্ছে এই এক্সেপশনের ইনস্ট্যান্স। তার মানে এই ভেরিয়েবলের থ্রুতে আমি এই এক্সেপশনের ভেতরে যা যা আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ভেরিয়েবলের থ্রুতে আমি এক্সেপশনের ভিতরে কাকে অ্যাক্সেস করলাম, গেট মেসেজকে অ্যাক্সেস করলাম। আর ফাইনালি কিওয়ার্ড যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আহ, এটা অটোমেটিক রান হবে। ট্রাই ক্যাচ মানে বুঝতে পেরেছেন, এটা কিছুটা ইফ এলস এর মতো। ও জিনিসটা ট্রাই করবে, যদি ওকে থাকে ওকে এটা প্রিন্ট করে দেবে, যদি না থাকে তাহলে এইটা থ্রো করে দেবে। হ্যাঁ, থ্রো করলে জিনিসটা আমি এই যে এটা ইরোর আকারে যায়, এক্সেপশন অ্যাকচুয়ালি ইরোর আকারে যায়, নতুন একটা এক্সেপশন তৈরি করলো। করার পর সেই এক্সেপশনটার ভেতর থেকে আমি মেসেজটা নিলাম, ফাইনালি ব্লকটা অটোমেটিক পরে রান হয়ে যাবে। আচ্ছা, আমি এই ফাইলটা একটু রান করে দেখি, আমার কি জ্যাম চালু আছে। আনফরচুনেটলি জ্যাম চালু নেই। চলুন জ্যামটা চালু করে নেই। এই রোদ দিচ্ছি বিশাল এদের। হম, থামছে। যেহেতু থেমে গিয়েছে, তাহলে এখন আমি লোকাল হোস্টে হিট করি। এই লোকাল হোস্টের মধ্যে কোডম্যান বেরিয়ে 282, ওটা ভুল করে কেটে দিয়েছি। এর ভেতরে আমি এই যে ট্রাই ক্যাচ, ফাইনালি এটা হিট করি। ভ্যারিয়েবল ইজ নট সেট, এরকম একটা মেসেজ দিয়েছে, এবং ফাইনালি কি দিয়েছে, ফাইনালি ব্লক এক্সিকিউট হবে। সব সময় যদি আপনি ফাইনালিটা না রাখলে কিন্তু সমস্যা নেই। আর ফাইনালি কখন রাখবেন, যখন হচ্ছে গিয়ে ট্রাই ক্যাচ হয়ে যাবে, এবং ফাইনালি এটা অটোমেটিক ওর পিছে পিছে রান হয়ে যাবে। যখন এটা প্রয়োজন হবে যে হ্যাঁ ট্রাই ক্যাচের কাজ শেষ, ফাইনালিটা অটোমেটিক রান হবে, তখন আপনি ফাইনালিটা দিবেন।
আর ফাইনালি না দিলেও এ ইরোর দিবে না। কিন্তু এইখানে যে এই ভেরিয়েবল ইজ নট সেট, এই কাজটা কিন্তু সেইখানে আমাকে সুন্দর মতো মেসেজ দিচ্ছে যে ভেরিয়েবল ইজ নট সেট। কিন্তু এই কাজটা যদি ট্রাই কেস না করে কমেন্ট করে দেখাই, সরাসরি আপনি ইকো করার চেষ্টা করেন না, এক্স কে ইকো করার চেষ্টা করেন, ইকো ভেরিয়েবল এক্স, তাহলে সে আমাকে কি দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, ভেরিয়েবল আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স। অথচ জিনিসটা আমি ট্রাই কেচের মধ্যে জিনিসটাকে আমি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে ট্রাই কেচ ফাইনালের একটা ছোট্ট উদাহরণ। এখানে এক্সেপশনটা লাগবে, কারণ এক্সেপশনের থ্রুটি আমি ইরোরের মধ্যে মেসেজটা পাস করতেছি। রিয়েল লাইফে কি হয় আপনি জানেন যে এখানে আপনার ইরোর আসতে পারে, যদি আসে আপনি আপনার মতো ইরোরটা কন্ট্রোল করবেন, তখন এই ট্রাই ক্যাচ এগুলা ইউজ হয়। যে তুমি চেষ্টা করো, ট্রাই করো, হলে হলো, না হলে অন্য কিছু দাও। হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই, এই ই এর পাশে যে অ্যারো চিহ্নটা, এটা কি আহ, মানে কোনো ফাংশন, এই নয় কোনটা নাম্বার পাশে? লাইনটা? না, এইটা হচ্ছে গিয়ে অবজেক্টের ভেতরে প্রবেশ করার অপারেটর। মানে অ্যারে? এইটা না, অ্যারের একটা জিনিস, অবজেক্ট আবার আরেকটা জিনিস। অ্যারের মধ্যে প্রবেশ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ওপেন করি, তাই না? থার্ড ব্র্যাকেট ওপেন হ্যাঁ, ক্লোজ স্কোয়ার ইউজ ব্র্যাকেটস। করি। হ্যাঁ। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যেটা সামনে আসতেছে আপনার, তো সেই কিছুটা ওই অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি চলে আসছে, অবজেক্টের ভেতরে প্রবেশ করার জন্য আমরা এই সাইনটা ইউজ করি। অবজেক্ট অপারেটর বলতে পারেন এটাকে। হ্যাঁ। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। Yeah. হুম। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে এই যে ইরোর হ্যান্ডেলিং, কি জিনিস বারবার দিচ্ছে, ইরোর হ্যান্ডেলিং, বাগ ডিবাগ পিএইচপি তে। ইরর হ্যান্ডেলিং মানে কি, বাগ ডিবাগ মানে কি? ইরর হ্যান্ডেলিং মানে আপনার ইরর দিবে, ইররটা আপনি হ্যান্ডেল করবেন। ইরর হ্যান্ডেলের সব থেকে সুন্দর ওয়ে হচ্ছে এটা, ট্রাই ক্যাচ ফাইনালি। এখানে ভেরিয়েবলের সেটটা দিয়ে আমি এখানে একটা ডলার এক্স দিয়ে দিই। হ্যাঁ। ভাইয়া, আচ্ছা। হ্যাঁ বলেন, অবশ্যই। 8 নম্বর লাইনটা ক্যাচটা একটু এখনো কনফিউজড। ওই যে এখানে এক্সেপশন যেটা, এবং যে 9 নম্বর লাইন যে গেট মেসেজ, এগুলো দিয়ে কি হয়েছে, কি বলেছেন? আচ্ছা, এই এক্সেপশনটা আমি তৈরি করি না, এটা পিএইচপি তৈরি করেছে। এই এক্সেপশনটা ক্লাস, ক্লাস কি আমরা চিনি না, আপনারা আপাতত চিনেন না ক্লাস কি। আপাতত মনে করেন ক্লাস একটা বড় ফাংশন, যার ভেতরে অনেকগুলো ছোট ছোট ফাংশন আছে। তো এই এক্সেপশন অ্যাকচুয়ালি ওরকম বড় একটা কিছু, যার ভিতরে অনেক ছোট ছোট পার্টস আছে। তো ওই পার্টস গুলা বা ওই ফাংশন গুলো আমি অ্যাক্সেস করতে যাচ্ছি বা ব্যবহার করতে যাচ্ছি। উদাহরণ কি, এরকম ফাংশনের মধ্যে একটা হচ্ছে গেট মেসেজ। এই গেট মেসেজটা কোথা থেকে আসছে, এই এক্সেপশনের ভেতর থেকে আসছে। কিন্তু আমি কি বললাম, এই এক্সেপশনের ভেতরে যাই থাকুক আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। তো এই ইটা কি হচ্ছে, এই এক্সেপশন থেকে এই ক্যাচের মধ্যে এই এক্সেপশনটাকে অ্যাক্সেস করার জন্য আমি এটা ই এর মধ্যে রেখেছি। এই ইটা আবার আমার তৈরি। এইটা আপনি ই এফ জি যা মন চায়, কাকা মামা চাচা একটা নাম দিলেই হয়। হ্যাঁ। তো এই এক্সেপশনটাকে অ্যাক্সেস করার জন্য আমি এইটা তৈরি করেছি। তো এই এখন ওই ক্যাচের মধ্যে, তার মানে প্যারেন্থেসিস এর মধ্যে আপনি যদি এরকম এক্সেপশন দেন এবং তারপরে যে কোনো একটা ভেরিয়েবল দেন, তার মানে হচ্ছে এক্সেপশনের ভেতর থেকে আমি কিছু অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এই ইটার এখন কি হলো, একটা অবজেক্ট হয়ে গেল, বা এই এটা এখন এক্সেপশনের ভেতরে যা আছে সব নিতে পারবে। তো আমার সব দরকার নেই, আমার কি দরকার, এই যে গেট মেসেজটা দরকার। হুম। আমি এখানে আবার সরাসরি ইকো দিই, দিবে না। এবার পাইছি। লাইন নাম্বার 3 যে ভাই,
এটা হচ্ছে না। বেটার কোনো সলিউশন আছে ইফ এলস না ইউজ করে? না, নাই। আর একটু দেখি। তাহলে u.com-এ যান, হ্যাঁ হ্যাঁ, এখানে লিখলে ভালো হয়। দেখি এখনো ইফ ইউজ করে কিনা। চাচ্ছিলাম না ইফ ইউজ করতে, দেখি কোনো সলিউশন দিতে পারি কিনা। এখানে ট্রাই ক্যাচ এটাই এমনি ইফ এলস এর মতো কাজ করে, হ্যাঁ। উই, ইফ দিয়ে দিছে রে, কিন্তু এলস ইউজ করে না, হ্যাঁ, ডাইরেক্ট ইফ এভাবে দিছে। যদি এটা না হয় তাহলে থ্রোটা করো এক্সেপশন, অথবা কি করো ইকো করে দাও এক্স কে। এই তো দ্যাটস ইট। এটা তাহলে কোড একটু কমে আসছে, তাই না? আচ্ছা, রিয়েল লাইফে এটা কিন্তু আমাকে একসময় একটা ক্লায়েন্টও বলছিল যে কি একটা উদাহরণ দিই। ক্লায়েন্ট বলছিল ডাটাবেস থেকে কিছু ডাটা যাবে, একই সাথে 4-5টা টেবিলের ডাটা যাবে, হ্যাঁ, একই সাথে। এখন এই যে 4-5টা টেবিলের ডাটা যাবে, এর মধ্যে কোনো একটা টেবিলে যদি ডাটা যাওয়া অফ হয়ে যায়, হ্যাঁ, কোন একটা টেবিলে যদি ডাটা যাওয়া অফ হয়ে যায়, তাহলে ও যা যা আগে করেছে সব কাণ্ড করে দিবে। তার মানে বুঝতে পারছেন, মাইস্কুয়েলে সে 5টা ডাটা পাঠাবে 5টা টেবিলে। ধরুন 3টে টেবিলের ডাটা দিল, 4 নাম্বার টেবিলের ডাটা দিতে গিয়ে কোন একটা ইরর দিল। এই যে প্রথমে 3টা টেবিলের ডাটা গিয়েছে, ওইটা আবার আন্ডো করে দিবে, মুছে দিবে। তো ওই কাজটা করার জন্য আমার এই যে ট্রাই কেস ইউজ করে রাখছিল। ট্রাইতে দিয়েছিলাম যে 5টা টেবিলে একটা একটা করে ডাটা দাও, আর ইরর দিলে কেচে গিয়ে আমি কি করছি, ওই 5টা টেবিলের ডাটা আগে যে পজিশনে ছিল সেই পজিশনে নিয়ে গেছি। আচ্ছা, দেখো ওটা বেশ বড় কাজ ছিল, এটা ছোট করে বুঝাইলাম। একটু আপনাদের সিলেবাস দেখি। ট্রাই কেচের পরে কি আছে? ইরোর হ্যান্ডেলিং, এইটাই তো ইরোর হ্যান্ডেলিং করতেছি, তাই না? বাগ ডিবাগিং, মানে ভুল আছে, ভুল খুঁজে বাইর করো। মনে করেন এখানে আমি একটা সেমিকলন দিই না, একটা ভুল না? এখন হচ্ছে কি, আমি যদি এখানে আসি, তাহলে দেখেন কোডই রান করে না। এটা কত নম্বর লাইনে? জ্যাম্প ইউজ করলে সুবিধা এটাই যে ও ইরোরটা ধরে দেয়। সব জ্যাম্পে আবার ধরে না কিন্তু, হ্যাঁ। ইরোর চাইলে সেটিং অফ করে দেওয়া যায়, হ্যাঁ, সেটা একটু দেখাচ্ছি একটু পরে। তো আনএক্সপেক্টেড এই যে থ্রো ফাইনালি পিএইচপি অন লাইন নাম্বার 9, লাইন নাম্বার 9-এ ইরর দিয়েছে। কি ইরর দিয়েছে? লাইন নাম্বার 9-এ গিয়ে দেখলাম যে আমরা কোনো ইররই তো পাই নাই, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, তখন লাইন নাম্বার 8-এ গিয়ে শেষে দেখলাম যে সেমিকলন নাই। যখন এটা দিয়ে দিলাম সেমিকলন, তখন আর আমাকে কোনো ইরর দিচ্ছে না। আচ্ছা, এইভাবে একটা এরর হ্যান্ডলিং করি, কিন্তু এটাও দেখবেন মাঝে মধ্যে অনেক পিসিতে কাজ করে না। তখন আপনি কই যাবেন? তখন আপনি আপনার জেম্পের মধ্যে একটা ফোল্ডার আছে পিএইচপি। এই পিএইচপির মধ্যে একটা ফাইল আছে, যেই ফাইলের নাম হচ্ছে php.ini। এই php.ini ফাইলটা আপনি ওপেন করবেন ভিএস কোডে। ওই আমি পাই না কেন, এই যে পেয়েছি, ওপেন উইথ কোড দিলাম, তাহলে php.ini ফাইলটা
আমার হচ্ছে কোথায় ওপেন হয়ে গেছে, ভিএস করে ওপেন হয়ে গেছে। তো এইখানে দেখেন ওই যে কাজ যেন আপনাদের আপনাদের ব্যাচেরই মনে হয় কাজ যেন ইরোরের সমস্যা হয়েছিল, তাই না? ইরোর দেখাচ্ছিল না। জি ভাই, আমার হয়েছিল আর কি, এটা ম্যাকে হয়েছিল। হ্যাঁ, এটা কোন কোডটা চেঞ্জ করছিলেন মনে আছে? জি এই যে দেখেন আমার এখানে ইরর রিপোর্টিং ই ওয়াল এটা আছে, তাই না? অনেকের এটা বন্ধ থাকতে পারে। কিভাবে বন্ধ থাকতে পারে? এই যে এখানে আছে সেমিকলন দেন, তাহলে হচ্ছে কমেন্ট আউট হয়ে গেছে, তাই না? আবার উঠে দেন, এই যে কমেন্টটা উঠে গেছে, তাই না? এই যে এখন কালার দেখাচ্ছে, তার মানে এটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তো এইটা ইরর রিপোর্টিং ই ওয়াল এন্ড এইটা যাতে অন থাকে এটা একটু খেয়াল করেন। আর কোথাও আছে ডিসপ্লে ইরর্স অন, এটা যাতে একটু অন থাকে খেয়াল করেন, হ্যাঁ? এই যে ডিসপ্লে ইরর, ডিসপ্লে স্টার ইরর্স এটা অন করা আছে। লগ ইরর্স এটা অন করা আছে। ইগনোর রিপোর্টেড ইরর্স এটা কি অফ করা আছে? এই সমস্যা নেই, এটা অন করে দিতে পারি। ইগনোর রিপিটেড ইরর্স অফ, হ্যাঁ এটা তো ভালো জিনিস, এটা অফই থাক। ইগনোর করব কেন আমি এটা, হ্যাঁ? ইগনোর রিপিটেড সোর্স অফ, আচ্ছা। রিপোর্ট, এগুলা অন থাক। আচ্ছা, এই কয়টা সেটিংস চেঞ্জ করে নিয়েন, যেগুলা দেখালাম রেকর্ডে তো থাকলোই, তাই না? এই সেটিংস চেঞ্জ করলে লাভ কি? লাভ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যদি বাই চান্স কোনো ইরর দেখান, তখন হচ্ছে ব্রাউজারের মধ্যেই আপনাকে ইররটা দেখিয়ে দিবে যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। আচ্ছা, এরপরে কি করতে পারি? এরপরে হচ্ছে গিয়ে কই গেল, পিএইচপি আয় নাই বলতে না বলতে দিয়েছে, তাই না? এই যে কতগুলো ফাংশন আছে এটা আমি করিনি। আচ্ছা, এর আগে ডেট টাইম আসি, চল ডেট টাইম করি। ডেট টাইম নিয়ে একটা নতুন ফাইল করি। একটা নতুন ফাইল নিলাম, ফাইলের নাম হচ্ছে ডে কত, 15, 15, ডে 15 ডেট টাইম ডট পিএইচপি। এটা হচ্ছে কিভাবে আমি পিএইচপি দিয়ে টাইম ডেট দেখতে পারবো, সেটার ফাংশন গুলো একটু পরিচয় করতে বলা হয়েছে, হ্যাঁ? তো একটু দেখাই পিএইচপি দিয়ে আমি ডেট টাইম কিভাবে করতে পারি। তাহলে হচ্ছে কি, প্রথমে যেটা করলাম একটা হচ্ছে কি আমি আহ প্রথমে আসে নর্মাল ডেট কিভাবে দেখি। তো ইকো করলাম, পিএইচপি একটা ফাংশন আছে সেটা হচ্ছে ডেট। মনে করেন নর্মাল তারিখ দেখতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি এই ফরম্যাট দিয়ে দিলেন। ডি তে হচ্ছে তারিখ, এম এ হচ্ছে মাস কোন মাস, আর ওয়াই তে হচ্ছে বছর কত এটা দেখেন। আসেন ফাইলটা রান করে দেখি। আচ্ছা, আসছে ঠিকই, কিন্তু আমি এখানে ফাইলের নাম করতে ভুলে গেছি। ডে 15 এটা হচ্ছে লিসন ওয়ান। আচ্ছা, ডে 15 এটা হচ্ছে আপনার লিসন টু। ওকে, ফাইলের নাম যেহেতু চেঞ্জ হয়েছে, আচ্ছা ডে 15 লিসন টু ডেট। আজকে 6 তারিখ, আজকে দ্বিতীয় মাস, 02 দেখাচ্ছে, তাই না? আজকে 25, 2025 সাল, শুধু 25 দেখাচ্ছে, তাই না? এখন যেটা করতে চাচ্ছি দেখেন, পাশাপাশি রাখতে পারি, পাশাপাশি রেখে বেটার হয়। এই জিনিসটা ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে দেখেন এমটা বড় হাতের দিলাম। এমটা কি হাতের দিলাম? বড় হাতের। বড় হাতের দিয়ে মরা আসে না, আচ্ছা দাঁড়ান। ক্যাপসুলাকে ট্রিপ্লেক্স লাগানো তো শিফট ধরে এম দিলাম, এটা হয়েছে।
তাহলে দেখুন একটু আমি এখানে রিলোড দিই। এমটা বড় হাতে দেবার কারণে আমার কি আসছে, ফেব্রুয়ারি আসছে, FEB। এফটা বড় মানে ফেব্রুয়ারি 3 অক্ষরে আসছে। এখানে আবার দেখুন যে আমি ওয়াইটা বড় হাতে দিচ্ছি। তাহলে দেখেন 2025-এর জায়গায় আমার এখানে কি আসছে শুধু, সরি, আগে তো শুধু 25 আসছে, এখন 2025 এসেছে। তার মানে কি বুঝলাম, ওয়াই ছোট হাতের দিলে শুধু বছরের শেষের 2টা অক্ষর আসবে, এবং ওয়াই যদি বড় হাতের দেন তাহলে পুরা মানে সবগুলা বছর চলে আসবে। হ্যাঁ, মানে যত সাল সেই পুরা সালটা চলে আসবে। আচ্ছা, উপরে আমি একটা স্পেস দিয়ে একটা শব্দ add করে দিই, ডি, বড় হাতের ডি দিয়ে দেখেন কি আসে। তাহলে দেখেন THU মানে থার্সডের প্রথম 3 অক্ষর আসছে। আর এইখানে যদি আমি একটা ছোট হাতের এল দিয়ে দিই, তাহলে দেখেন এখানে থার্সডের পুরা বানানটা চলে আসছে। তাহলে এগুলা হচ্ছে চিহ্ন, এগুলা যদি ইউজ করেন আপনাকে সেভাবে সে ডেট দিবে। এন্ড বলতে পারেন যে মান্থ তো পুরো আসলে বুঝলাম 3 অক্ষরে আসছে মান্থ, তাই না, পুরা মান্থ চাচ্ছেন। তাহলে এটা একটু ডুপ্লিকেট করি আবার। ডুপ্লিকেট করে এখানে বলি হচ্ছে গিয়ে এমটা না দিয়ে এখানে এফ দিয়ে দেব। এফ মানে ফুল মান্থের প্রথম অক্ষর এফ, তাই না। এর আমি রিলোড দিই, আরে শুধু এফ আসছে, বড় হাতের এফ দিয়ে দেখে দাও, দেখে কি আসে। হ্যাঁ, ফেব্রুয়ারি পুরা মাস আসছে, তাই না। ফেব্রুয়ারি পুরা মাস আসছে, সেটা হচ্ছে গিয়ে কি দেওয়ার কারণে, বড় হাতের এফ দেওয়ার কারণে। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু আছে, একটু দেখাই দিই, এই লাইনে দেখা দিই। আচ্ছা, উপরের লাইনে আগে দেখাই। আওয়ার কোলন, আপনি এই সাইন গুলো যে আমি যে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি, এই জায়গায় কিন্তু আপনি অন্য সাইন ইউজ করতে পারেন, ড্যাশ ইউজ করতে পারেন, সমস্যা নেই। যেমন আওয়ার, মিনিট, সেকেন্ড, এই জায়গায় আমি কোলন ইউজ করলাম। এইচ এ আওয়ার, আই তে মিনিট, এস এ সেকেন্ড। দেখছেন, 6টা 13 মিনিট 39 সেকেন্ড। কেন? কারণ ও হচ্ছে গিয়ে আমাদের তো 6+, তাই না। ও হচ্ছে GMT 1 ধরে সম্ভবত। তার মানে 5 ঘন্টা পিছানো, আমরা হচ্ছে GMT 6, ও হচ্ছে GMT 1, এরকম কিছু। আচ্ছা, এটা আমি টাইম চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। একটু দেখেন, এইচটা আমি বড় হাতের দিলাম, আই ছোট হাতের দিই, আর তো মিনিটের কোনো চেঞ্জ নেই, সেকেন্ডটাও ছোট হাতে দিই, তাহলে কি হয় দেখেন, সেখানে হচ্ছে গিয়ে আগে শুধু 6 দেখাচ্ছিল, এখন কত দেখাচ্ছে, 18 দেখাচ্ছে, তার মানে 24 আওয়ার্স দেখাচ্ছে। কিন্তু ওই যে টাইমটা আমার কি যেন বলে, মোটেও ভালো লাগছে না। এর জন্য আমি যেটা করতে চাচ্ছি, সেট ডেট, সরি, ডেট ডিফল্ট টাইম জোন সেট, এরকম একটা ফাংশন দিয়ে বললাম টাইম জোনটা কি, এশিয়া ঢাকা, এরকম কিন্তু বিভিন্ন টাইম জোন আছে, আমেরিকারই অনেকগুলো টাইম জোন আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ার টাইম জোন আছে। তো এরকম টাইম জোনে ভাগ করা যায়। তো আমি হচ্ছে গিয়ে এটা এশিয়া ঢাকা যদি দিই, তাহলে হচ্ছে কি আপনার, একটু রিলোড দিই, দেখেন এখানে 11টা 15 বাজে, আর এখানে 23টা 15 বাজে। তার কারণ কি? কারণ হচ্ছে এটা 24 আওয়ার্স, এটা হচ্ছে গিয়ে 12 আওয়ার্সে ভাগ করে দিয়েছে। PM যদি দরকার হয়, স্পেস দিয়ে এখানে দিই, আর এইখানে হচ্ছে বড় হাতের দিই। তাহলে ছোট হাতের বড় হাতের তফাৎ কি? ছোট হাতের দিলে ওই যে ছোট হাতের AMPM আসবে, বড় হাতের দিলে বড় হাতের AMPM আসবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি সব। ইজি কনসেপ্ট। এটা এটা সোজা, তাই না। আর একটু বিল্ট ইন ফাংশন আছে, কিছু কিছু তো দেখায় বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, একটা নাম হচ্ছে MK10। MK10 হচ্ছে আমি আমার মতো সময় তৈরি করব, সেই সময়টা দেখাবো। এরকম হইতে পারে না আজকে থেকে 2 মাস পরে কোনো একটা অনুষ্ঠান শুরু হবে, ওই তারিখটা ধরে কাজ করতে হবে,
এরকম আমার সময় লাগতেই পারে। তখন আমি কি করবো, সময় তৈরি করব, এটা একটু দেখো। সময় তৈরি করতে গেলে আমার এই এমকে টাইম ফাংশনের ভেতরে এইভাবে ভ্যালু দিতে হবে। প্রথমে আওয়ার, পরে মিনিট, পরে সেকেন্ড, তারপরে মান্থ, ডে, ইয়ার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে মনে করেন আমি বললাম যে আমার এই বছরের বার্থডে, মাই বার্থডে, বললাম হচ্ছে এম কে টাইম, আবার দিলাম আবার দিলাম হচ্ছে গিয়ে 0, মিনিট 0, সেকেন্ড 0, মান্থ হচ্ছে গিয়ে 09, ডে, ইয়ার হচ্ছে এই বছরটা কত, 2025। ওকে, তাহলে এটা পেয়ে গেছে আমার এই বছরের বার্থডেটা। হ্যাঁ, মাই বার্থডে। ওকে, এই বার্থডেটা এখন আমি দেখতে যাচ্ছি। এই যে ইকো করে দিলাম ডেট, ডেট মান্থ ইয়ার দিয়ে দিলাম, সাথে এল দিয়ে দিলাম, যে আমার বার্থডে এই বছর কি বার পড়েছে আমি জানি না, তাই না? জাস্ট ডেটটা আমার মতো বসাই দিয়েছি। ডেটটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে যখন এটা দিলাম, এখন আমি যদি এটা রান করি, আই হাই এরর মেরেছে। কি error দিয়েছে, ইনভ্যালিড নিউমারিক অনলাইন 8, 09টা তুলে দিতে। এবার কাজ করছে। তাহলে এই বছর আমার জন্মদিন হচ্ছে কি বার পড়েছে, বুধবার পড়েছে। আর এটা মাস কিনা আমি শিওর নয়, জন্য একটা বড় হাতের এফ ছিলাম, দেখে সেপ্টেম্বরের 10 কিনা। ইয়েস, সেপ্টেম্বরের 10 তারিখ 2025। এবার কি বার পড়েছে, বুধবার পড়েছে। তাহলে এইভাবে আমি আমার বার্থডে, মানে আর কি আমার পছন্দ মতো যে কোনো একটা সময় নির্ধারণ করে সেই সময়টা পিএইচপি দিয়ে শো করতে পারি। আচ্ছা, আচ্ছা পিএইচপি তে এখানে একটা বিল্ট এল ইন। এর হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা বলেন। এখানে এল এর মিনিংটা কি? এলটা হচ্ছে ফুল সপ্তাহ দেখায়, এলটা দিয়ে লেন্থ বোঝাচ্ছে আর কি। ও লেন্থ। আচ্ছা আচ্ছা। কিন্তু সপ্তাহ মিল করতেছে আর কি। এফ দিয়ে তো ফুল মান্থ বোঝায়। আর এল দিয়ে মানে বার বোঝায় আর কি। বার বোঝাচ্ছে এখানে। যেমন এখানে আই দেওয়ার কারণ কি, এইচ আইতে দিয়ে কেন আওয়ার মিনিট বুঝাইছে, বোঝাচ্ছে? আই দিয়ে মনে হয় সেকেন্ড। মিনিট আই দিয়ে বুঝা মিনিট বোঝাচ্ছে, মিনিট ও কেন মিনিট বোঝাচ্ছে আই মিনিট। দিয়ে? আই দিয়ে কেন মিনিট বোঝাচ্ছে বলেন? আচ্ছা এটার ফুল কারণ মিনিং আছে? ধরেন মিনিট বানান কি, MINUTE, তা মিনিট বানানের প্রথম অক্ষর কি, এম। কিন্তু এম দিয়ে আমি অলরেডি কি মিন করতেছি, মান্থ মিন করতেছি। তাহলে এম দিয়ে মান্থও মিন করব, এম দিয়ে আবার মিনিটও মিন করবো, তাহলে কনফিউশন হয়ে যাবে না পিএইচপি? তো এর জন্য হ্যাঁ দুইটা হ্যাঁ। আলাদা। এম দিয়ে মান্থ এবং আই দিয়ে কি বোঝাচ্ছে, মিনিট বোঝাচ্ছে, কারণ মিনিটের সেকেন্ড অক্ষরটা কি, আই, তাই না? ওকে ওকে। হুম, এলটা একটু দাঁড়া জিজ্ঞেস করি, আই কে জিজ্ঞেস করি। হুম, 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 হুম। না, full textural name of the day week. So the L output in this week না, কি বুঝাইছে বুঝলাম না। এল এর মিনিং তো Why? দেয় নাই।
এল হচ্ছে লোয়ার কেস, ফুল টেক্সচার নেম, ডে, উইক, মানডে, টুয়েসডে। Simply format character chosen in PHP design the output complete then rather than shorted numerical version. না, ও বুঝাইতে পারে নাই, বাদ দেন। তাহলে আপাতত এইটুকু বুঝলেই চলবে যে আমাদের এল দিয়ে কি বোঝাচ্ছে, ফুল উইক বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা দেখে str টু টাইম। এটা একটা বুদ্ধিমান ফাংশন, খুবই বুদ্ধিমান ফাংশন। হ্যাঁ, এটার ফুল ফর্ম কি দেখে হয়তো বুঝতে পারতেছেন। str মানে কি, স্ট্রিং, টু টাইম মানে আপনি স্ট্রিং এর টাইম বলে দিবেন, ও টাইমে কনভার্ট করে নিবে। এতটাই বুদ্ধিমান, তাই না? ওকে, আসেন দেখি কিভাবে করে। এই যে দেখছেন, আমি এখানে একটা এআই এর হেল্প নিয়ে লিখলাম কি, নেক্সট সানডে। এসটিআর টু টাইমের ভিতরে কি লিখে দিয়েছি, নেক্সট সানডে। আসেন দেখি নেক্সট সানডে কত তারিখ পরে। এখানে এসে আমি যদি একটা রিলোড দিই, নেক্সট সানডে ফেব্রুয়ারির 9 তারিখ পরে। আচ্ছা, এখন দেখেন, মনে করেন উম, মনে করেন আমি আমার মতো একটা দিন বানাবো, লিখে দিলাম নেক্সট মাই ডে, সমান সমান দিয়ে দিলাম এসটিআর টু টাইম। এখানে দেখেন, নেক্সট সানডে, নেক্সট মানডে তো দিয়ে দিলাম। আরো কি কি উদাহরণ একটু দিই। টুমরো দিলেন, আগামীকালকের তারিখ দেখাবে। প্রিভিয়াস ডে দিলে গতকালকের তারিখ দেখাবে। টুডে দিলে আজকের তারিখ দেখাবে। নেক্সট সানডে, নেক্সট মানডে, নেক্সট টুয়েসডে দিলে পরবর্তী সপ্তাহের তারিখ দিবে। প্লাস ওয়ান মান্থ দিলে এক মাস পরের তারিখ দিবে। মাইনাস ওয়ান মান্থ দিলে এক মাস আগের তারিখ দিবে। মনে করেন আজকে থেকে 3 বছর, 4 মাস, 5 দিন পরে কত তারিখ পরে চলেন দেখি। ওই দিনও সানডে পরে, কিন্তু ওই দিন 2028 সাল হবে, জুন মাসের 11 তারিখ। ঠিক আছে, দেখছেন এসটিআর টু টাইম কত বুদ্ধিমান একটা ফাংশন। তাহলে দুইটা বিল্ট ইন ফাংশনে শিখে ফেললাম, একটা হচ্ছে এম কে টাইম বা মেক টাইম বা সময় তৈরি করে সেটা দেখাবো। এসটিআর টু টাইম হচ্ছে স্ট্রিং কে টাইমে কনভার্ট করব, এটা হচ্ছে এসটিআর টু টাইম। আচ্ছা, একটা ছোট কাজ দেখাই, যেটা W3 স্কুলে আছে, পেয়ে যাবেন। সেটা হচ্ছে মনে করেন আগামী 6 বা 7 শুক্রবার কত তারিখ পরে আমি প্রিন্ট করে দেখাবো। ওকে, তাহলে প্রিন্ট নেক্সট 7 ফ্রাইডে। প্রথমে একটা দিন শুরু হবে, তাই না? দিয়ে দিলাম স্টার্ট ডে। স্টার্ট ডে কবে, এসটিআর টু টাইমে নেক্সট ফ্রাইডে, মানে আগামী ফ্রাইডে। আরেকটা নিলাম এন্ড ডে, মানে ডেটা কবে শেষ হবে। তাহলে আগামী ফ্রাইডের সাথে যোগ করে দিলাম কত, আরো 7টা সপ্তাহ, না 6 সপ্তাহ যোগ করে দিই। আগামী ফ্রাইডে তো একটা সপ্তাহ ধরে, তার সাথে আরো 6 সপ্তাহ, টোটাল 7 শুক্রবার আমি দেখবো। ঠিক আছে, এরপরে আমি লুপ নিলাম। এই এআই সব দিয়ে দিছে, নিয়ে নেবো। এই স্টার ডে যতক্ষণ ছোট অথবা সমান থাকবে কার এন্ড এর, এই যে এন্ড এর, ততক্ষণ পর্যন্ত স্টার ডেটা এই যে ডেট ফাংশনের মাধ্যমে প্রিন্ট হতে থাকবে। তাহলে এইভাবে প্রিন্ট হলে সারা জীবন প্রিন্ট হবে।
কি করতে হবে, আমার স্টার্ট ডে কে পরিবর্তন করতে হবে। তাহলে স্টার্ট ডে এর সাথে পরিবর্তন করে আমি কি করলাম, আগে যেটা প্রিন্ট হয়েছে সেটার সাথে একটা সপ্তাহ যোগ করে দিলাম। এই যে স্টার্ট ডে, আগের স্টার্ট ডেটের সাথে এক সপ্তাহ যোগ করে নতুন স্টার্ট ডে দিলাম। তার মানে স্টার্ট ডে একবার প্রিন্ট হবে, এক সপ্তাহ যোগ হবে, আবার প্রিন্ট হবে, এক সপ্তাহ যোগ হবে। এইভাবে বাড়তে বাড়তে যতক্ষণ না সে এন্ড ডে বা শেষ সপ্তাহ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট হতে থাকবে। দেখি তো আগামী 7 শুক্রবার, ইয়েস দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7, আগামী 7টা শুক্রবার এই তারিখগুলা পরে। কালকে একটা শুক্রবার, 14 তারিখ আরেকটা শুক্রবার, 21 তারিখ আরেকটা শুক্রবার, আয় হায় সব স্পেশাল ডে শুক্রবারে পড়ছে এবার। 28 তারিখ একটা শুক্রবার, 7ই মার্চ রমজানের মধ্যে পড়বে, 14ই মার্চ রমজানের মধ্যে পড়বে, 21শে মার্চ। এই হচ্ছে গিয়ে আপনার অবস্থা। তাহলে আচ্ছা এইভাবে এখানে হচ্ছে গিয়ে প্লাস, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ বলেন। এখানে প্লাস ওয়ানটা কি বুঝাইছেন? 1 সপ্তাহ। +1 এর পরে কি লেখা আছে এটা? উইক। উইক, উইক। সপ্তাহ। তাই না? হ্যাঁ, +2 দিলে কি হতো, তাহলে স্টার্ট ডে দুই ও হ্যাঁ, সপ্তাহ দুই দুই সপ্তাহ সপ্তাহ পর করে পর। পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন বুঝতে কারণ এক পারছি। এক সপ্তাহ করে পারবে। হম, একটা ভিন্ন ফাংশন আছে, আমি এটা কম ইউজ করেছি, তারপরে আপনাদের একটু দেখাই দেয়, সেটা হচ্ছে ডেট টাইম। হ্যাঁ, দেখান, অ্যাডভান্স জিনিস দেখলে আমাদের আরো অভিজ্ঞতা বাড়লো। ভালো। মনে করেন ডিওবি, কারো ডেট অফ বার্থ মনে করেন দিয়ে দিলাম 1995, আচ্ছা দিলাম, এআই দিছে। টুডে, আজকের সময় নিলাম। হ্যাঁ, পারবে? না, পারবে না, ও যেটা দিচ্ছে সেটা না। এই যে পাইছি, ব্রেক সেম ডেট। আচ্ছা, এইটাই চাচ্ছিলাম। একটা ডেট ক্রিয়েট, এটা একটা ফাংশন, তাহলে একটা টাইম তৈরি করছে কত সালে মনে করেন, হ্যাঁ, আচ্ছা এটা দিয়ে দিই, 1987 09। ডেট ক্রিয়েট, আজকে কত তারিখ, 2025, 02/06। ওকে, ডেট ডিফারেন্স পাইছি। এখন এই ডিফারেন্সটা ফরম্যাট করে দিচ্ছে কিভাবে, ডেইজে। দেখি একটু প্রিন্ট করে। ওরে মা গো রে,
ফরম্যাটটা ঝামেলা করতেছে। ডিফারেন্স ইন নেয়ার নাম। এতক্ষণ পরে দিছে পার্সেন্ট ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে? ডিফারেন্ট দিয়ে আমি একটা ফরম্যাট নামে একটা ফাংশন দিয়েছি। এখানে পার্সেন্ট ওয়াই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বছর। এই ইয়ার্সটা কি শব্দ, জাস্ট দেখাবে, এটার কোনো কাজ নেই, ফাংশনালিটি নেই, এটা জাস্ট ইউজারকে দেখাবে যে কত বছর হয়েছে। এই যে এই মান্থস, এটার কোনো কাজ নেই। কিন্তু পার্সেন্ট এম এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কত মাস হয়েছে। আর পারফেক্টটা যে পার্সেন্ট ডি, এটা দেখাবে কত দিন হচ্ছে, আর এটা হচ্ছে ডেজটা ইউজারকে দেখাবে। তাহলে কিছুটা এরকম হবে, এই হচ্ছে গিয়ে এত বছর, এত মাস, এত দিন। এইভাবে হচ্ছে গিয়ে আমার এইজটা বের করে দিল। কবে দিয়েছি যে ডেট ক্রিয়েট, জন্ম সালটা দিয়েছি, দেন হচ্ছে গিয়ে ক্রিয়েটে দিয়ে আজকের তারিখ দিয়েছি। এটা কি করা যায়? str টু টাইম নাও, দেখি সেম দেয় কিনা। না, str টু টাইমে যায় না। আচ্ছা, এটা আমি ডেটের মধ্যে দিই, হ্যাঁ। ডেট ফাংশনের ভিতরে str টু টাইম নাও দিয়ে দিলাম, ওকে। কিন্তু এখানে ডেট ফাংশনের ভিতরে শুরুতে আমাকে ফরম্যাটটা দিতে হবে, তাই না? একটু ফরম্যাট দিব, দেন হচ্ছে str টু টাইম দিলাম। ফরম্যাটটা কি দিলাম? যে প্রথমে বছর, পরে হচ্ছে গিয়ে মাস, পরে হচ্ছে গিয়ে ডে, এভাবে দিয়ে দিলাম। এইবার দেখি পাই কিনা। হ্যাঁ, তাহলে কি হবে? এই জিনিসটা ডাইনামিক হয়ে গেল। আমি কালকে যদি আবার ঢুকি, আমার কালকের ডেটটা এখানে আর দিতে দেবো লাগবে না, ও অটোমেটিক কালকের ডেটটা নিয়ে নেবে। নিয়ে আমার যে কালকে যে এইজ হবে সেটা সে আমাকে এখানে অটোমেটিক দিয়ে দেবে, সারা জীবন দিয়ে দেবে। যখনই এখন ঢুকবো, তখনই এই ফাইলে ঢুকলে আমার এজ কত আমি এখানে লাইভ দেখতে পারবো। এইটা হচ্ছে কি ডিফারেন্ট ফাংশন দিয়ে করছি। ওই যে এখানে ডেট ফাংশনও ইউজ কম করছি, এখানে ডেট ফাংশনটা জাস্ট ডাইনামিকলি নেওয়ার জন্য করছি। এখানে ডেট ক্রিয়েট একটা ফাংশন ইউজ করেছি, কারণ এই যে আমার এখানে ডেট ডিফ, ওটা যদি ডেট ক্রিয়েট না করি, ডেট ডিফে আমি ওটা কাজে লাগাইতেই পারবো না। তো ডেট ডিফ এই ফাংশন মানে কি, ডেটের মধ্যে ডিফারেন্স কি। তো এই ডিফারেন্সটা নেওয়ার জন্য আমি হচ্ছে ডেট ওয়ান একটা নিয়েছি, যার ভিতরে কি তৈরি করেছি যে কবে জন্মগ্রহণ করেছে, এটা তো ফিক্সড, এটা দিয়ে দিলাম। ডেট টু নিয়েছি, সেটা ডাইনামিক্যালি আজকের তারিখটা দিয়ে দিছি, ওটা ক্রিয়েট করে দিচ্ছি ডেট। ডেট ফাংশন দিয়ে যে ইয়ার মান্থ দিয়ে দিছে, এবং সেটা ডেট ক্রিয়েট ফাংশন দিয়ে এই ডেট ডিফের রিডেবল করে, মানে ডেট ডিফ যাতে পড়তে পারে, পড়ার উপযোগী করে কনভার্ট করে এই ভেরিয়েবলের মধ্যে দিছে। তাহলে ডেট ওয়ান থেকে ডেট টু ডিফারেন্সটা এটা দিলাম। দেন এখানে বছর, মাস, দিন, এভাবে আমি ইউজারকে দেখায় দিলাম এত বছর, এত মাস, এত যায় ডিফারেন্স ফরম্যাটের মধ্যে। আচ্ছা, এখানে ডিফ এর মিনিংটা জানি কি? ভুলে ডিফারেন্স, গেছিলাম। ডিফারেন্স। ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এই, তো এটা আবার ডাব্লিউ3 স্কুলে পাবেন না। এটা হচ্ছে গিয়ে হঠাৎ ক্লায়েন্টের কাজ করতে গিয়ে প্রয়োজন হয়েছিল, যে ওই যে আমরা ছোটবেলায় অঙ্ক করতাম না, যে এত তারিখ থেকে এত তারিখ ডিফারেন্স কত। তখন এটা যে, তখন তো এআই ছিল না, গুগল টুগল খুঁজে বের করছিলাম ভাই এটা যে। হচ্ছে, এটা হচ্ছে সেম ওই যে এজ ক্যালকুলেশনের মতো আমরা অনেক সময় ইউজ করা দরকার হয়, তখন ওই যে গুগলে সার্চ করে একটা সফটওয়্যার, যে একটা ওয়েবসাইট থেকে করে ফেলতাম, এখন সেটা সেটাই করি। এখন এটা হ্যাঁ, এখন এটা প্রোগ্রাম করে বানালেন, এখন এখন আর অন্য সফটওয়্যার উপর আর কি ডিপেন্ড থাকা লাগবে না। অবশ্যই। এই প্রোগ্রাম করে, ওই যে এই প্রোগ্রাম এখানে করে আপনি। হ্যাঁ, 31 বলেন। লাইনে হচ্ছে আপনার ডিপের পরে
আপনার হুম হুম। হাইফেন এবং এই যে লেস দেন যেটা দিছে, এটা এই দুইটা ফরম্যাট তো, মানে এটা কি বিল্ডিং ফাংশন নাকি এই ও, পুরোটা? এইটা হচ্ছে গিয়ে অবজেক্টের ভেতরে ঢুকে এগুলা নিয়ে পড়াশোনা করব বলি আমরা। এই যে এখনো শুরু করিনি, যদিও টপিক চলে আসছে, কিন্তু আমরা এখনো শুরু করি নাই। এরা হচ্ছে দেখেন, এই যে এসকিউএল তো দেখবো এরপরে। এরপরে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আছে না, এইখানে হুম। জিনিসগুলো আমরা শিখবো। ওই অপারেটরের কাজ আপাতত বুঝে নেন যে ডিফ অনেক একটা বড় জিনিস, ওর ভিতরে অনেক কিছু আছে। তার ভেতর থেকে আমি ফরম্যাটটা ব্যবহার করতেছি। এটাকে অ্যাক্সেস করার জন্য ওই যে যে সিম্বল গুলো দিতে হ্যাঁ হয়, এটাই তো? সিম্বল, হ্যাঁ, ডিফের মধ্যে এই ফরম্যাটটাকে অ্যাক্সেস করার জন্য, মানে ডিফের মধ্যে ঢুকতেছে এটা। জি জি। দেখেন শুয়ের মতো দেখাচ্ছে না, তার হুম মানে হুম। ডিফের মধ্যে সুই দিয়ে আমরা ভেতরে ঢুকতেছি, রাস্তা করে নিচ্ছি আর কি। ভাইয়া ওই যে ওরা এখানে হুম। ওয়াই ওয়াই এম ডি এগুলো পার্সেন্টেজটা কেন দিলেন এখানে? এইটা আমি তৈরি করিনি, এটা পিএইচপি। এই পার্সেন্ট ওয়াই দিয়ে ও বছর বোঝাচ্ছে। পার্সেন্ট ওয়াই দেওয়ার কারণে এখানে দেখেন 37টা দেখাচ্ছে। হুম। এখানে পার্সেন্ট এমটা দেওয়ার কারণে এখানে সে মাসটা দেখাচ্ছে। পার্সেন্ট ডিটা দেওয়ার কারণে এখানে হচ্ছে এই দিনটা দেখাচ্ছে। তাহলে যে ভাই একটু আগে বললাম যে ওয়েবসাইট গুলো ইউজ করে যে করেছি, যে এটা মনে হয় এটা দিয়ে করছে নাকি, যেগুলাতে অন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ করতে পারে। পিএইচপি হলে এই সিস্টেমে করেছে, আর পিএইচপি না হলে অন্য ল্যাঙ্গুয়েজ তো আছে। জাভা স্ক্রিপ্ট দিয়েও করা যেতে পারে। তারপর হচ্ছে গুগল যেটা ইউজ করে, কি গোল্যাং ইউজ করে, তাই না? এগুলো ইউজ করা যেতে পারে। জাভা যেটা আছে সেটাও ইউজ করা যেতে পারে। আসিফ ভাই, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। ভাই বলছিলাম, আমরা তো লোকাল হোস্টে যা আউটপুট দেখি, আমরা ইচ্ছা করলে কি টার্মিনালে দেখতে পারি আউটপুটটা? হ্যাঁ, পারি। বুঝছি। শুধু টার্মিনালে পারি। পিএসপি রেজিস্টার করলেই হবে, এই তো? টার্মিনালে পিএইচপি লিখে স্টার আর সার্ভার পিসি। না, বুঝছি বুঝছি। পিএইচপি লিখে ফাইলের নাম দিব মাগুরে। ডে কত এটা? 15। 15 লেসন টু ডেট টাইম পিএইচপি দেখি, হিট করে দেখি। এই যে আসছে কিছু একটা, দেখছেন? জি ভাই, আমি কিন্তু আউটপুট, ওই যে আপনার টার্মিনাল অপশন করছেন, আউটপুট করলে তো আউটপুট দেখা যায় আর কি। যদি হুম আপনার পিসিতে যদি পিএসপি যদি ইনস্টল করা থাকে আর কি। হুম হুম। বুঝছি। আচ্ছা ঠিক আছে। এই টার্মিনাল দিয়ে করা যায় আর কি। আচ্ছা, ফিল্টারটা করি, জেসনটা করি। এইটা বড়, এটা নেক্সট দিন করবো না, হ্যাঁ। ফিল্টারটা করি। যে 15 লেসন ছুড়ে ফিল্টার, এমন সব ছোট জিনিস। যে 15 D 15 লেসন ছুড়ে ফিল্টার ডট পিএইচপি, পিএইচপি ব্লক না। আচ্ছা, ফিল্টার আমরা ইউজ করছি ভ্যালিডেশনের সময়, হ্যাঁ। যেমন হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে ফিল্টার, ইমেল করবো তাই না? ইমেল দিলাম হচ্ছে গিয়ে kamal@gmail.com। ইমেল কিন্তু সঠিক আছে, হ্যাঁ। এখন আমি এটা ম্যাচ করব। এই যে দেখছেন, এলস আমার দরকার নেই। ফিল্টার আন্ডারস্কোর var, এটা হচ্ছে আমার ফাংশনের নাম। দেন এখানে আমি কাকে পাস করেছি? ওই ইমেল নামে ভেরিয়েবলটা পাস করেছি। এবং এর মধ্যে আমি কি দিয়েছি? যে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। তার মানে এটা হচ্ছে গিয়ে ইমেলের কিনা সেটা হচ্ছে ভ্যালিডেট করবে, হ্যাঁ। হইলে ভ্যালিড ইমেল। এখন আমার কোড এরপর একই কোড বারবার রিপিট করতে হবে, এটা না করে আমি আপনাদের মূল জিনিসটা বুঝাই দিই, হ্যাঁ। এটা ইফ এর বাইরে লিখি, ইকো টিকো বাদ। এটা আমি বার ডাম্পের মধ্যে লিখতে পারি, অথবা ইকো লিখলে কি দিবে ও? ট্রু হইলে মানে 1 দেয়, এরকম কিছু দেখি তো।
এই সরাসরি আমাকে ইমেলটা প্রিন্ট করে দিছে, কারণ কি? এখানে যদি শুধু কামাল দিই তাহলে কিছু দিচ্ছে না, আর ইমেলটা যদি ঠিকঠাক মতো দিই তাহলে ইমেলটা রিটার্ন করতেছে, তাই না? তাহলে ও কি রিটার্ন করতেছে? ইমেলটা রিটার্ন করতেছে যদি ইমেলটা ঠিকঠাক মতো হয়। যে এখানে কি লিখেছি, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। আর যদি ইমেলটা ঠিক মতো না দিই তাহলে ও কিছু রিটার্ন করে না, এমটি রিটার্ন করে। তার মানে ওটা ফলসই ডাটা, ফলস টাইপের ডাটা এমটি যদি দেয়, হ্যাঁ। তো এখন যেটা কথা সেটা হচ্ছে গিয়ে, এরপরে যদি অন্য কিছু ভ্যালিডেট করতে চান, এই ফিল্টার আন্ডারস্কোর var দিয়ে ভ্যালিডেট করা যায়। কি কি করা যায় এটা একটু দেখি, হ্যাঁ। এই ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেলটা আমি তুলে দিলাম, কন্ট্রোল স্পেস দিলাম, তাহলে ভিএস করি আমাকে সাজেস্ট করবে। দেখছেন কত কিছু আছে। ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর কি আছে, বুল আছে, তাই না? ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর বুলিয়ান আছে। এটা কেটে দিছে কেন? বুলিয়ান মানে কি? ট্রু ফলস, তাই না? আর কি আছে? ইন্টেজার আছে, দেখছেন? ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইন্টেজার। তার মানে সেটা চেক করবে, এটা যদি আমি দিয়ে দিই তার মানে চেক করবে ইমেলের ভিতরে নাম্বার আছে কিনা। এখন এটা দেখেন, ইকো করেছি, আগে তো ইমেলটা দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি বলেছি এইটা ইন্টেজার কিনা। এটা তো ইন্টেজার না, এটা তো স্ট্রিং, ইমেল অ্যাড্রেস। তো ফিল্টার আন্ডারস্কোর var দিয়ে আমি ইন্টেজারও ভ্যালিডেট করতে পারি। রেগুলার এক্সপ্রেশন আছে, ম্যাক আইডি আছে, আইপি অ্যাড্রেস আছে, ইউআরএল আছে। এই কয়টা জিনিস আপনি ফিল্টার দিয়ে ভ্যালিডেট করতে পারেন। ঠিক আছে, তা আমি আপাতত ইমেলই রাখলাম। বাকিগুলা আপনাদেরও তো নিজেরাই খুঁজে পাবেন, তাই না? কেটে দিয়ে কন্ট্রোল স্পেস দিলেই ভিএস কোড সাজেস্ট করে। তো ফিল্টার দিয়ে এগুলা হচ্ছে কি আমি ভ্যালিডেট করতে পারি। এই ছোট জিনিস, এটা ভ্যালিডেশনে কাজে ব্যবহার হয়, হ্যাঁ। আচ্ছা, জেসনটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এপিআই এ ডাটা আদান প্রদান করতে হেল্প করে, কিন্তু এটাও ছোট জিনিস, দুইটাই ফাংশন, হ্যাঁ। ডে 15 লেসন 4 সম্ভবত এটা হচ্ছে জেসন ডট পিএইচপি দিয়ে দিই, হ্যাঁ। এখানে পিএইচপি ব্লক নেই। এখন কথা হচ্ছে এখানে আমি কি করব, এখানে আমি জেসন নিয়ে কাজ করব। মনে করেন একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিই, হ্যাঁ। এখানে বললাম হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, মনে করেন মাই ইনফো। এটার ভিতরে একটা অ্যারেসান নিলাম, নিয়ে বললাম হচ্ছে কি আমার নেম আসিফ, এই যে একটা দিয়ে দিছে, ইমেল দিয়ে দিলাম asif@gmail.com। তারপরে কি দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, আল্লাহ জানি কার ফোন নাম্বার দিছে, সমস্যা নেই। তো এটা কি একটা অ্যারে, এই অ্যারেটাকে আমি জেসনে কনভার্ট করব। মনে রাখবেন পিএইচপি তে অ্যাসোসিয়েটিভ অ্যারেকে সুন্দর মতো জেসনে কনভার্ট করে যায়। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, একটা ইন্টারন্যাশনাল ভাষার মতো জিনিস জেসন। তো পিএইচপি ভাষাটাকে বা অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে আমি জেসনে কনভার্ট করে ফেলতেছি। জেসন এনকোড দিয়ে আমি কি দিয়েছি, মাই ইনফো দিয়েছি। এখন যদি আমি এটাকে ইকো করি তাহলে দেখুন ও আমাকে একটা স্ট্রিং দিবে যার ভিতরে জেসন ডাটা থাকবে। এই ভুল জায়গায় এসেছি, পেয়ে গেছি জেসন ডাটা, স্ট্রিংিফাই জেসন ডাটা। জেসন ডাটা কি চিনেন? হ্যাঁ, যতটুক জানি ভিএস করে দেখলাম। জাভা স্ক্রিপ্টে পড়ানো হয়েছে জেসন ডাটা? মেবি জাভাস্ক্রিপ্ট। না, তবে আচ্ছা, এটা একটা জাভা স্ক্রিপ্টের অবজেক্ট লিখার নিয়ম, হ্যাঁ। জেএসন পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড বেশ ভেজাল্লা জিনিস, কিন্তু জাভা স্ক্রিপ্ট করছে কি জিনিসটাকে সোজা করে ফেলছে, এত সোজা করে ফেলছে যে অনেকের কাছে এটা পপুলার হয়ে গেছে।
কি হয়েছে, আপনি হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি অবজেক্ট লিখেন, তো সিএসএস এর স্টাইলে দেখেন লেখাটা প্রপার্টি ভ্যালু এই স্টাইলে কাজ করে ফেলা যায়। হ্যাঁ, তো ওইটা এর জন্য এপিআই তে খুব বেশি ইউজ হয়। এপিআই কি? এপিআই হচ্ছে বলতে পারেন যে একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার বা একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন করবেন, এরকম একটা জিনিস হচ্ছে এপিআই। ফ্রন্ট এন্ডের ডাটা রিয়েল লাইফে যেটা হয়, ফ্রন্ট এন্ডের ডাটা ব্যাক এন্ডে নিয়ে যায় এপিআই, আবার ব্যাক এন্ড থেকে ডাটা নিয়ে এসে ফ্রন্ট এন্ডে দেয়। এইটা হচ্ছে এপিআই এর কাজ। এই এপিআই বলতে পারেন একটা নিজেও একটা ভাষার মতোই। হ্যাঁ, তো সে যে ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্ট থেকে কাছ থেকে হয়তো জিনিস নেবে, নিয়ে ব্যাক এন্ডে পিএইচপির কাছে যাবে, পিএইচপির মতো কাজ করে ওই এপিআই কে আবার ডাটা দিবে, এপিআই ডাটাটা নিয়ে এসে আপনার ফ্রন্ট এন্ড কে দিবে। হ্যাঁ, এপিআই কনসেপ্টটা কি ক্লিয়ার আছে আপনাদের? এপিআই চিনেন? এপিআই আয়মান ভাই যতটুকু দেখাইছে, আহ, আমরা একটা না দুইটা ক্লাস হইছে, পড়ছি আমরা। তো এপিআই তৈরি করাই আছে আপনাদের, দিয়ে গেছে তাই না? জি ভাই, কয়েকটা প্রজেক্ট মানে করেছি। ইউজ করছে হুম। এপিআই দিয়ে জাভাস্ক্রিপ্টের সাথে না রিঅ্যাক্টের সাথে? এটা জাভাস্ক্রিপ্ট ছিল। আহ, রিগটা এখন আমরা রিমুভ করে নেব ভাইয়া, শেষ পর্যন্ত মধ্যে জাভাস্ক্রিপ্ট এখন। আচ্ছা আচ্ছা। কি করেছিলাম? আমি একটা পিক দেখছিলাম, পাইলাম না খুঁজে। বলি পিকটা এরকম যে আপনারা হোটেলে গিয়ে বসলেন, হ্যাঁ, এই যে খুব সাজানো রুম, এ হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড, পিছনে হয়তো খুবই বাজে অবস্থা অথবা সুন্দর অবস্থা, আপনি জানেন না পিছনে কি আছে। আপনার কাছে এই যে একটা ভদ্রলোক এসে অর্ডার নিয়ে আসবে তাই না, সে প্রথমে আপনার কাছে অর্ডার নিয়ে কোথায় যাবে? পিছনে কিচেনে যাবে, অর্ডারটা দিবে, সেখান থেকে সে খাবারগুলো নিয়ে এসে আপনাকে সার্ভ করবে। এটাকে আপনি ওয়েটার বলতেছেন তাই না? এই এপিআই এর কাজটাই হচ্ছে সেম। আপনি পিএইচপি শিখতেছেন, আবার কি জাভা স্ক্রিপ্ট শিখতেছেন। যদিও পিএইচপি দিয়ে কিছু ফ্রন্ট এন্ডের কাজ করে ফেলা যায়, কারণ পিএইচপির মধ্যে আপনার এইচটিএমএল সিএসএস রান করে। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনি মনে করেন এপিআই সিস্টেমে কাজ করবেন, তখন কি হবে? তখন হচ্ছে জাভা স্ক্রিপ্ট আপনাকে কিছু ডাটা দিবে। কি দিবে? কিছু, মানে সরি, ফ্রন্ট এন্ড থেকে কিছু ডাটা নিবে, এপিআই নিবে, নিয়ে এপিআই হচ্ছে ওয়েটারের মতো কাজ করতেছে। ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট নিয়ে সে পিএইচপির কাছে আসবে, তার মানে জাভা স্ক্রিপ্ট কাজ দিয়ে এপিআই রিকোয়েস্ট নিয়ে পিএইচপির কাছে যাবে, পিএইচপির কাজগুলা নিয়ে আবার সে এখানে ফ্রন্ট এন্ডে এসে জাভা স্ক্রিপ্টকে দিয়ে দিবে। ওকে, ছবিটা পাইলে অবশ্য বুঝাইতে সুবিধা হতো। যাক, আমি আর আশা করি মুখে বুঝাইতে পারছি। তো এই এপিআই এর ভাষাটা হচ্ছে কি জেসন, তার মানে পিএইচপির মতো কাজ করে, ওর রেসপন্সটা জেসনে দিয়ে দিবে। এপিআই এই জেসনটা পড়তে পারে, এপিআই কিন্তু পিএইচপির ভাষা পড়তে পারে না। ঠিক আছে, এপিআই কি করবে? এই জেসনের ভাষাটা পড়ে সে জেসনটা নিয়ে ফ্রন্ট এন্ডে চলে আসবে। এই জেসন খুবই ইম্পর্টেন্ট একটা ভাষা। আপনি মনে করেন পাইথনের সাথে পিএইচপি যোগাযোগ স্থাপন করবেন, এপিআই ইউজ করবেন, সরি জেসন ইউজ করবেন। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাই না, জাভার সাথে আপনি পিএইচপি যোগাযোগ স্থাপন করবেন, এপিআই ইউজ করবেন। এবং সেখানে এপিআই এর ভাষাটা এক্সএমএল ও হয়, এক্সএমএল দিয়েও করা যায় এপিআই, কিন্তু মোস্ট পপুলার হচ্ছে জেসন ডাটা। আচ্ছা, আবার মনে করেন পিএইচপির কাছে জেসন একটা ডাটা আসছে, তো সেটা আমি ডিকোড করব, কিভাবে করব? জেসন ডাটা, এখানে বললেন মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, সেটা ভিতরে মাই জেসন, এর ভিতরে আপাতত একটা জেসন ডাটা দিয়ে দিলাম, স্ট্রিং এর ভিতরে রাখলাম। আমার
gmail.com ওরে শেষ কর, শেষ করে দিলাম। হ্যাঁ, এটা চলে গেছে। দেখুন এটা একটা জেসন ডাটা, হ্যাঁ, এই দেখতেছেন এটা কি জেসন ডাটা, কিন্তু পিএইচপির কাছে কিভাবে আছে, স্ট্রিং আকারে আছে, জেসন আকারে নাই, কিন্তু স্ট্রিংইফাই ভার্সন আছে, হ্যাঁ, স্ট্রিং আকারে আছে, স্ট্রিং এর মতো করে জেসন লেখা। এখন এটাকে আমি পিএইচপির কোড হিসেবে কনভার্ট করব। তাহলে সেই জন্য কনভার্ট করার জন্য আমি এই যে জেসন ডিকোড, যে মাই জেসন, এটাকে নিয়ে সেকেন্ড প্যারামিটারে ট্রু দিতে হবে, কি অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারে ট্রু দিয়ে দিলাম, জেসন ডিকোড করে মাই অ্যারে দিলাম। এখন যদি আমি এটা হচ্ছে গিয়ে প্রি ট্যাগের মধ্যে মাই অ্যারেটা দেখি, প্রি ট্যাগের মধ্যে, তাহলে তো সুন্দর করে দেখা যায়। এই যে প্রি ট্যাগের মধ্যে মাই অ্যারে দেখা যাচ্ছে। তাহলে এই যে দেখেন, ওই যে জেসন ডাটাটা কি এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। তাহলে দুইটা ফাংশন এখানে, একটা হচ্ছে জেসন ইনকোড আর একটা হচ্ছে জেসন ডিকোড। যখন আচ্ছা আপনি এখানে, পিএইচপি থেকে, বলেন বলেন। আচ্ছা এখানে ই কোড আর ডি কোডের মধ্যে পার্থক্যটা কি দাঁড়াইছে তাইলে? এনকোড কি করতেছে, পিএইচপির ভাষাটাকে জেসনে কনভার্ট করতেছে, আর ডিকোডটা কি করতেছে, জেসন ভাষাটাকে পিএইচপির অ্যারেতে কনভার্ট করতেছে। তাহলে এনকোড কি করতেছে, পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারেতে জেসন স্টাইলে ফরম্যাট করে দিচ্ছে, কনভার্ট করে দিচ্ছে। আর জেসন আন্ডারস্কোর ডিকোড কি করতেছে, এটা কি একটা জেসন ডাটা, জেসন ডাটাকে পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে। বুঝছেন? এটা একটু একটা কনভার্ট, কমপ্লেক্স লাগলো। সোজা তো। জেসন চিনেন, এটা হচ্ছে জেসন ডাটা, হ্যাঁ, এটা খেয়াল করেন। আর এটা কি, পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারে। এনকোড কি করতেছে, এই অ্যাসোসিয়েটিভ অ্যারেকে জেসনে কনভার্ট করে দিচ্ছে। এই যে এটা দেখছেন জেসন ডাটা হয়ে গেছে না, encode। আর ডিকোড কি করতেছে, এটা তো জেসন ডাটা, এই যে মাই জেসন, এটাকে অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে। এই যে দেখেন এটা অ্যারের মতো হয়ে গেছে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে। তাহলে জেসন এনকোড যেটা করতেছে, অ্যারেকে জেসনে কনভার্ট করে দিচ্ছে। আর জেসন ডিকোড যেটা করতেছে, জেসনকে অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে। উল্টাটা আর কি ভাই, যেটা বললাম। হম। তো আমি ওই আচ্ছা ছবিটা ওকে। তুলে, রেস্টুরেন্ট, প্রোগ্রামে যখন রান করবেন তখন ভালো করে তাহলে দেখলাম শিখলাম, মানে আসল ডং যেখানে কাজ করবেন ওইখানে। এই পেয়ে গেছি, পেয়ে গেছি। এই ইনস্টাগ্রামে দিচ্ছে, এই দেখছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের, হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন জাভা স্ক্রিপ্ট আপনি বানাইছেন, এরা হচ্ছে ব্যাক এন্ড, ওই যে খালি গায়ে বানাইতেছে। আর এরা হচ্ছে কি এপিআই, ফ্রন্ট এন্ড থেকে অর্ডার নিয়ে এরা কই যায়, ব্যাক এন্ডে যায়, ব্যাক এন্ড থেকে জিনিস নিয়ে এসে ফ্রন্ট এন্ডে আসে। এবার বুঝছেন এপিআইটা কি, এই কাজটা করে। তো এপিআই এর ভাষা হচ্ছে জেসন, এন্ড পিএইচপির ভাষা তো জেসন না। এই ব্যাক এন্ডটা মনে করেন পিএইচপি, ফ্রন্ট এন্ডটা মনে করেন জাভা স্ক্রিপ্ট। তো এপিআই কি করবে, জাভা স্ক্রিপ্টে ইউজার কি ক্লিক করলো বা কি অর্ডার করলো বা কি ফর্ম সাবমিট করলো, সেই রিকোয়েস্টটা নেয়, সেটা আসে কিসে, জেসন আকারে আসে। এপিআই সেই জেসনটা নিয়ে পিএইচপির কাছে গেল, তো পিএইচপির ওই জেসনটা বুঝতে হবে না, পিএইচপি বুঝবে কিভাবে, এই যে জেসন ডিকোড দিয়ে আপনি পিএইচপির অ্যারেতে কনভার্ট করে দিন। করার পর আপনি পিএইচপি দিয়ে যা কাজ করার করলেন, করার পরে এখন পিএইচপি ডাটা সেন্ড করবে, তাই না, এপিআই কি করবে, পিএইচপির কাছ থেকে ডাটাটা নিয়ে এই ফ্রন্ট এন্ডে আসবে জাভাস্ক্রিপ্টের কাছে। কিন্তু পিএইচপির ভাষাটা আবার জাভাস্ক্রিপ্ট বুঝে না। তো পিএইচপির ভাষা যখন আপনি পাঠাবেন তখন আবার কি করবেন, এই যে জেসন এনকোড করে দিবেন, তার মানে পিএইচপির অ্যারেটাকে আপনি জেসনে কনভার্ট করে নেন। তখন এপিআই কি করলো, ওটা যেহেতু
জেসনে কনভার্ট হয়ে গেছে, পিএইচপির কাছ থেকে নিয়ে এসে ফ্রন্ট এন্ডে দিয়ে দিলাম। এইভাবে আর কি জিনিসটা কাজ করে এপিআইটা। তো জেসন ডিকোড, জেসন এনকোড, এগুলো হচ্ছে যখন আপনি নর্মালি এপিআই বানাবেন তখন আপনার কাজে দিবে। বুঝাতে পেরেছি এবার? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ওই আচ্ছা রেস্টুরেন্ট ওইটা বেশি ফানি লাগছে, ওইটার কারণে ইজি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক তাহলে। নেক্সট দিন তাহলে এটা ধরবো না, 39 নম্বরটা। এটা অনেক নেক্সট দিন বড় মানে, মনে হয়। হ্যাঁ ফাংশন গুলো অনেক বড়। মোট ফাংশন 20টার মতো। গুলো উম, না, এই 25টা। সবটা কি একদিনে কভার হবে ভাইয়া? সব ফাংশন, হ্যাঁ ফাংশনটা কভার হবে। হ্যাঁ, এগুলা কভার হবে নাকি এটা আমি চিন্তা করতেছি, কারণ এগুলা ম্যাক্সিমাম কেন যেন রিপিট করা জিনিসপত্র আছে। 40 নাম্বার লাইন তো হয়ে গেছে ভাই, পিএইচপি আইএনআই এটা তো দেখো, এটা তো শেষ। হ্যাঁ, রিপিট জিনিসপত্র আর কি। অ্যাপ্লিকেশন স্ট্রাকচারাল গাইডলাইন, স্কেলেটন, এগুলা সেম কথাবার্তা। যে একটা সফটওয়্যার বা আপনি একটা ওয়েবসাইট বানাবেন বা আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন, কি গাইডলাইন ফলো করবেন, স্কেলেটন মানে কি, মূল কনসেপ্টটা কি হইতে পারে, এগুলোই আর কি। তাহলে যে এগুলো খুবই আগে। সিকিউরিটি জিনিস এগুলা দেখছি, তারপরে একটু রিপিট করে দিব না যেহেতু আছে, হ্যাঁ। রিকোয়েস্ট রেসপন্স সাইকেল, এগুলা শিখতে বেশি সময় লাগবে না, এইটা করতে সময় লাগবে, হ্যাঁ। কারণ নেক্সট দিন এটা করব, যদি ধৈর্য থাকে আমাদের তাহলে আমরা শেষ করার চেষ্টা করব। ওকে। ভাইয়া আপনার ক্লাস তো শেষ নাকি ভাইয়া? ক্লাস মোটামুটি শেষ। আপনার কি আপনি রানির কি ফ্রাইডে দিকে ক্লাস আছে কোনো বেচের? অন্য ব্যাচ যেটা আপনাদের থেকে সিনিয়র, ওদের ক্লাস আছে। আপনার টাইমটা হচ্ছে এটা কোন? টাইমটা একটু দিতে পারবেন, মানে যে ফ্রাইডে কখন ক্লাস নেন ওদের? না, ফ্রাইডেতে আমি কোনো ক্লাস নিই না, ছুটি কাটাই ফ্রাইডেতে। তাই ভাইয়া, আসলে আমাদের ওই যে 15 তারিখ থেকে আমাদের তো যে ক্লাস প্রোগ্রাম চালু হচ্ছে, তো আসলে ওই যে হুম। বৃহস্পতিবারের দিন মানে আপনার ডেটের সাথে ম্যাচিং হয়ে গেছে এখন। মানডে যেদিন, ওই দিন মানডে সমস্যা না, কিন্তু ওই যে Tuesday মানে যে থার্সডের জন্য একটু প্রবলেম হয়েছে আর কি, বৃহস্পতিবার। এখন এই দিনটা মানে যদি একটু একদিন আগে পিছিয়ে করা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে অন্য ব্যাচের সাথে আমি এক্সচেঞ্জ করে দেবো না, আগে হ্যাঁ করা হ্যাঁ যাবে। যে হ্যাঁ, গতকালকে আগে। অন্য একটা ব্যাচ, না ওটা ওই ভাইয়া, দিন দেওয়া যাবে। ভাইয়া বুধবারে করা যাবে না তো? বুধবার ওই যে আমাদের জাভাস্ক্রিপ্টটা যে মঙ্গলবারে ছিল, ওটা বুধবার নিয়ে গেছে। আমাদের আর সময়টা হ্যাঁ, শুক্রবার ছাড়া আর option নাই। না বৃহস্পতিবার কি নিছে? বৃহস্পতিবার ভাই আমাদের এই যে ক্লাস প্রোগ্রাম আছে তো। ক্রাশ প্রোগ্রাম একদিন নাকি কন্টিনিউয়াস চলবে? কন্টিনিউয়াস 3 দিন চলবে আর কি, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। সাইবার ক্রাশ? হম। ও, কয়টায় রাখছে? 11:30টায়। 11:30? তাহলে একটা কাজ করবো, আমি 10:30টা 10টায় নিয়ে আসবো না যান ক্লাস। জি। হ্যাঁ, এটা একটা কথা। আরেকটা হচ্ছে ভাইয়া, আসলে যে কি মনে করেন, তো যাই আমি রিকোয়েস্ট করতেছি, ক্লাসগুলো যদি হ্যাঁ। অন টাইম করা যায় তাহলে তাহলে সম্ভব হয়। এত অনেক সময় আপনারা যে প্রিভিয়াস ক্লাসগুলো থেকে বের হতে সময় লাগে, লেট হয়ে যায়। এটার জন্য এখন যে অন টাইম হুম। ক্লাসগুলোতে অ্যাটেন্ড হতে পারি আমরা, তাহলে মনে করেন যে 1 ঘন্টায় অনেক কিছু শেখা যায়, যেটা আমি মনে করি। ও, হয়ে যাবে 1.5 ঘন্টা যথেষ্ট সময় পিএইচপির জন্য, মানে হচ্ছে 1.5 ঘন্টা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, মাথায় অতক্ষণ মনোযোগ থাকে না, সবচেয়ে বড় কথা যেটা, হ্যাঁ। তাহলে আপনি শুধু ওই কতক্ষণ যে মনোযোগ ধরে বৃহস্পতিবার, রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে শুধু বৃহস্পতিবারের জন্য যদি 10টা থেকে করেন তা হয়, সমস্যা 10টা। নেই। আচ্ছা ঠিক আছে, করে দেবেন, এটা সমস্যা নেই। আমার ওই যে প্রিভিয়াস ক্লাসের ছোট একটু প্রবলেম ছিল ভাইয়া, যদি টপিক শেষ হয়ে যায় একটু বলবেন। দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখার চেষ্টা করি। ওকে ভাইয়া। হ্যাঁ, কি যে হুম। প্রবলেম, শুধু এখানে চুজ ইউর যে কান্ট্রি, এখানে সাবমিট করার পরে এখন তো এখানে আসছে যে যেটা করলাম যে প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। হুম। কান্ট্রি সিলেক্ট করার পরে ওই যে পরে এখানে কান্ট্রি সবগুলা নিয়ে আসছি, এরপরে আবার ভেরিয়েবল যেটা দিলাম এটা দেওয়ার পরে প্রথম আসে না, পরে শুধু আসে শুধু একটাই, শুধু জিম্বাবুয়েটা আসে। দেখেন আমার সাথে 17 কেন হয়েছে, দেখেন এটা দেওয়ার পরে বলে যে invalid। এখানে আচ্ছা, ভুলটা কোথায় তাহলে হয়েছে? আপনার ইয়াটা দেখতে হবে, কোড দেখতে হবে, দেখি। এই যে কান্ট্রি সিলেকশন, এই যে সেকশনে যেটা। ইয়া করেন, অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইছি, একটু দেন। হ্যাঁ হ্যাঁ। বড় করা যায় না?
কি স্ক্রিন অফ বড় করব? আমি বড় করতে পারবো না এখান দিয়ে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন আচ্ছা করতেছে, সরি, না না পাশে রাখছি মানে যে আউটপুটটা দেখতে ইজি হয় আর কি। আচ্ছা করতেছে, সমস্যা নেই, আচ্ছা করা ঠিক আছে, সমস্যা সমস্যা নেই, আমি আমি হচ্ছে করতেছি। হ্যাঁ করছি। ওইটা না, কোনটা? মানে আপনার স্ক্রিনটা আমার এখানেই ছোট, আমি ফুল স্ক্রিন করতে চাচ্ছিলাম। এটা আপনার ওখানে ভাই, আমার এখানে না তো, আমি তো বড় করছি, আমার বড় আছে। ওই যে তাহলে আপনি ওই যে ইএসসি যেটা আছে উপরের বাম পাশের উপরে হুম কর্নারে দেখেন, হুম। হয়েছে? উপরে না ওই যে হয় না। এখানে ওই যে ওয়ানের আচ্ছা আচ্ছা, ওয়ানের পাশে। এটা করতে সময় নষ্ট হবে, তার থেকে এটা করি আমি। আগে আপনার ইয়াটা দেখি, ভেরিয়েবলটা কনফ্রিজ। এখানে কোনো ভুল নাই তো? নাই, তারপরে আমি হচ্ছে এখানে এটার জন্য তো একটু কনফিউজ হয়ে গেলাম ভাইয়া। জিম্বাবুয়ে, ওকে। পিএইচপি শেষ করছেন কই? পিএইচপি ফর ইচ কান্ট্রিজ কন্ট্রোল পিজিসি কাজ করে? কান্ট্রিজ হ্যাজ কান্ট্রি নেম, পেজটি কেন তো, হ্যাঁ হ্যাঁ, কি যেন আসছে। এটা আমার আগে আগে কপি করা ছিল, আচ্ছা আমি আন্ডু করলাম। কি এটা কপি করব? নাম লিখতেছি, মাউস উপরে নিলে আসতেছে কান্ট্রিজ, আচ্ছা ঠিক আছে, তার মানে পাইছে, সমস্যা নেই যেহেতু পেজ। কান্ট্রি নেম, পিএইচপি শেষ করছেন কই? ফর ইচ যে শুরু করছেন, হ্যাঁ, এটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। ওটা এই এটা দিয়ে সেকেন্ড করেছিল, হয় না ব্র্যাকেটটা দেখি। এইখানে শেষ করব, তারপরে এখানে রিলোড দিই। ঈদ মুবারক হয়েছে না? কাজ করে কিনা এটা দেখি, সেটাই বড় কথা। ছাড়া হ্যাঁ। প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি, ফাইন, আফগানিস্তান, সাবমিট করুন। হ্যাঁ হয়েছে ভাইয়া। কিন্তু একটু আগে আপনি একে যে পিএইচপি যে ক্লোজ করেছেন এটা দিয়ে করেছি, তখন তখন এটা দিয়ে করেছি, আর তখন বলে এই যে আমি মানে সব কান্ট্রি আসে তখন দেওয়ার পরে যে কোনো একটা দেওয়ার পর তখন বলে যে ইনভ্যালিড কান্ট্রি। উম, এখানে কোডে ভুল ছিল, যেটা ঠিক করে দিছি, যে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, দুইটার দিকে মনোযোগ দিতে হবে, তখন এই জিনিসটা কাজ করবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, এটাই ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই। আল্লাহ